নমস্কার, আমি পার্থ রায় চৌধুরী ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিপিএসসি 106 যেটা হলো আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি, এই কোর্সটির ব্লক 4 যেটা হচ্ছে পলিসি ইভ্যালুয়েশন, আর ইউনিট 11 যেটা কিনা ইম্প্যাক্ট অফ সোশ্যাল প্রসেস অন পাবলিক পলিসি, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আপনাদের আলোচনা করব। তো প্রথমে উদ্দেশ্যটা হচ্ছে যে সমাজনীতির ধারণাটা কেমন, আর জননীতির উপর সামাজিক যে প্রক্রিয়া তার কি প্রভাব, আর ভারতে বিভিন্ন ধরনের যে সামাজিক নীতি যে সমস্ত চালু আছে তার একটা মোটামুটি মূল্যায়ন, এই সবগুলো। তাছাড়া প্রথমে আমি শুরু করছি ভূমিকা নিয়ে। তো জননীতি হলো সমাজের সেবা করার জন্য একটা ব্যবস্থা, সমাজকে কি করে আরো ভালোভাবে বসবাসের যোগ্য করে তোলা যায়, এটাই হলো তার প্রধান উদ্দেশ্য। তো জননীতি বা যেটাকে আমরা বলছি পাবলিক পলিসি, সেটা হলো সমাজের কি চাহিদা আর আকাঙ্ক্ষা পূরণের প্রয়াসে রাষ্ট্রের এক ধরনের ইচ্ছার প্রকাশ। তো সমাজের এই চাহিদা এবং আকাঙ্ক্ষাগুলি ক্রমাগত সামাজিক প্রক্রিয়া, যেটা বলছে সোশ্যাল প্রসেস দ্বারা কি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। মানুষ যেহেতু একটু সামাজিক প্রাণী, তাই গোষ্ঠী বা গোষ্ঠীর সদস্যদের মধ্যে বিভিন্ন রকমের ইন্টারাকশন, যেটাকে বলছি আমরা মিথস্ক্রিয়া চলছে, এবং তার যে সমস্ত প্রতিক্রিয়া সে সমস্ত সামাজিক প্রক্রিয়ায় তৈরি করছে। তো একজন ব্যক্তির চাহিদা ও আকাঙ্ক্ষা হলো সামাজিক প্রক্রিয়ার ফলাফল। তাই জননীতি বা পাবলিক পলিসি এবং সামাজিক প্রক্রিয়াগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একে অপরকে প্রবলভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তো জননীতির এবারে উদ্দেশ্য কি হলো, যে সামাজিক পরিবর্তন, যেটাকে আমরা বলছি সোশ্যাল চেঞ্জ, এবং সাথে সাথে উন্নয়ন কার, মানুষের। তো মানুষের সামাজিক মূল্যবোধ, রীতিনীতি, বিশ্বাস এবং ঐতিহ্য না বুঝে এটা কিন্তু আমরা করতে পারি না, এটা করা সম্ভব হবে না। তো জননীতি কখনো শূন্যতায় কাজ করে না, মানুষ ছাড়া তো জননীতি তৈরি হবে না। মানুষকে নিয়ে, তাছাড়া আরো এর আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো আছে সে সবগুলিকে নিয়ে এটি সবসময় কি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশ দ্বারা সব সময় প্রভাবিত হচ্ছে। তো প্রকৃতপক্ষে পাবলিক পলিসি বা জননীতি হলো সমাজের চাহিদা মেটাতে, আর কি সমাজের কল্যাণ করতে, আর তাদের সমাজের উন্নয়নকে নিশ্চিত করতে রাষ্ট্র, আমাদের দেশ যে ব্যবস্থা গ্রহণ করে বা তারা যে স্টেপস নিচ্ছে বা যে সমস্ত রাষ্ট্র যে সমস্ত মানে পদক্ষেপ নিচ্ছে, সেটাই হলো পাবলিক পলিসি, রাষ্ট্রের কাজ। তো এক্ষেত্রে যে গ্রুপ ডিনামিক্স আমরা যে প্রক্রিয়াটাকে বলি, সেটা কিন্তু আমরা যদি সমাজের এই গ্রুপ ডিনামিক্স না বুঝে সমাজের কোনো নীতি ইতিবাচক ফল দিতে পারবে না। তো এটিকে সামাজিক প্রক্রিয়াগুলিকে বুঝতে হবে, মূল্যবোধ, প্রথাগুলি বিকাশের প্রক্রিয়াগুলিকে কারা কারা বাধা দিচ্ছে তা বুঝতে হবে। দরকারে কি সেই সবগুলোকে সরিয়ে রেখে মানে হাঁটিয়ে দিয়ে সুবিধাজনক পথে আমাদের চলতে হবে মানুষের কল্যাণের জন্য। তো পাবলিক পলিসি অনেক সংবেদনশীল হওয়ার জন্য কি এটিকে সামাজিক লক্ষ্যগুলি কি সে সম্পর্কে সচেতন হতে হবে। এর যে সমস্ত চাহিদাগুলো সেগুলো কি, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, মানুষের মূল্যবোধ, ভ্যালুজ, প্রথা, আর কি ঐতিহ্য, ট্র্যাডিশন, এগুলোকে কিন্তু সামাজিক প্রক্রিয়া দ্বারা এই সব কিছু গঠিত হচ্ছে। সাথে সাথে কি সামাজিক প্রক্রিয়াগুলি সামাজিক উন্নয়ন, সামাজিক কর্ম, যেগুলোকে আমি সোশ্যাল অ্যাকশন, এই সামাজিক প্রক্রিয়াগুলো কি করে হচ্ছে, যে সামাজিক উন্নয়ন হচ্ছে, সামাজিক কর্ম যেগুলো সোশ্যাল অ্যাকশন, সামাজিক যে নীতি আর সামাজিক যে
প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এইসব বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি সে বিষয়ে একটা সুনির্দিষ্ট কাঠামো প্রদান করছে কিন্তু এরা। তো পাবলিক পলিসি এইসব জিনিসগুলোর জন্য একটা সুনির্দিষ্ট একটা স্ট্রাকচার নিয়ে আসছে। তো রিচার্ড এম টিটমাস যেটা উল্লেখ করেছে কোথায়, মর্চেম 2016-এ, তার মতে কি সামাজিক প্রশাসনকে আমরা সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে সেই সম্বন্ধে উনি ব্যাখ্যা দিয়েছেন যে সামাজিক প্রশাসনকে বিস্তৃতভাবে সামাজিক পরিষেবার অধ্যয়ন হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যার উদ্দেশ্যই হলো পরিবার এবং গোষ্ঠীর মধ্যে যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ব্যক্তির জীবনের কোথায় অবস্থার উন্নতি হচ্ছে সেটার খোঁজ নেওয়া। বিধিবদ্ধ স্ট্যাচুটারি এবং স্বেচ্ছাসেবী উভয় পরিষেবাগুলি ঐতিহাসিক বিকাশের সাথে সম্পর্কযুক্ত। তাছাড়া কি সামাজিক ক্রিয়াকলাপ, সামাজিক যে ক্রিয়াকলাপ তার মধ্যে নিহিত ব্যাপারগুলো সম্পর্কযুক্ত। এই পরিষেবাগুলো নিয়ম আর কার্যাবলী সম্পর্কে একটা সম্পর্ক স্থাপন করে তারা, তাদের অর্থনৈতিক দিকগুলোর সাথে পরিচিত হতে হবে এবং সামাজিক ক্ষেত্রে কিছু চাহিদা পূরণে তারা যে ভূমিকা পালন করে সেটাকেও জানতে হবে। এটাই হলো উনি ব্যাখ্যা দিয়েছেন এমন ভাবে। তাই আমরা বলতে পারি জননীতিগুলি সমাজের চাহিদাগুলি সম্পর্কে প্রবলভাবে খেয়াল রাখে এবং এটি বিভিন্ন সামাজিক প্রক্রিয়ার ফলাফল। সামাজিক প্রক্রিয়াগুলি জননীতির প্রকৃতি আর কি কি সুযোগ, নেচার আর তার কি কি সুযোগ আছে, স্কোপ, সে সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা দিচ্ছে। তো রাষ্ট্র এখানে নীতিগুলির মাধ্যমে যে ইতিবাচক যে সমস্ত সামাজিক প্রক্রিয়াগুলো তৈরি করে এবং নেতিবাচক প্রক্রিয়াগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করে, দূরে হটিয়ে রাখার জন্য চেষ্টা করে, সেগুলো হচ্ছে নীতির, তার একটা সামাজিক নীতির মধ্যে আসছে। এগুলি সামাজিক নীতিতে সরাসরি দৃশ্যমান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটি সমাজের চাহিদা, ইচ্ছা এবং উচ্চাকাঙ্ক্ষার আশা পূরণে সদা ব্যস্ত। তো বিভিন্ন সামাজিক প্রক্রিয়া যেটাকে সোশ্যাল প্রসেস এবং সামাজিক কাঠামো, সোশ্যাল স্ট্রাকচার এবং রাষ্ট্রের উন্নয়ন নীতির পরিবর্তনের কারণে সামাজিক সমস্যাগুলি কিন্তু চেঞ্জ হতে থাকে, পরিবর্তিত হতে থাকে। প্রতিটি সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস, প্রতিটা সোশ্যাল প্রসেস সামাজিক চাহিদার উপরে ইতিবাচক বা নেতিবাচক দু ধরনেরই প্রভাব ফেলে দেয়। সরকারকে সেই অনুযায়ী তার নীতি গঠন করতে হবে বা নীতি থাকলে সেটা পুনর্গঠন কেমন ভাবে করতে হবে তার জন্য অনুপ্রাণিত করে সচরাচর সরকার। এখন বিশ্বব্যাপী যে শিল্প বিপ্লব আর উন্নয়নের, ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিজের যে সমাজের যে গ্রামীণ জনগণ একটা শিল্পগত শহরে প্রবলভাবে স্থানান্তরিত হচ্ছে, একটা গ্রামীণ অবস্থা থেকে সেটা একটা শিল্প শহরে পরিবর্তন হচ্ছে। এটা তো মানে পরিবর্তনের নিয়মে আসছে, ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে এটা হচ্ছে। এই সামাজিক প্রক্রিয়াটি কিন্তু খুব উত্তেজনাপূর্ণ এবং সংঘর্ষময়, মানে কনফ্লিক্ট ওরিয়েন্ট, কনফ্লিক্ট করে এটা আসছে। তো এর প্রভাবে নতুন নতুন কি কি তৈরি হচ্ছে, নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে বা কাজের, যেটাকে আমরা বলছি কাজের উৎপত্তি হচ্ছে, জব তার উৎপত্তি হচ্ছে। এর মোকাবিলায় রাষ্ট্র কি করছে, উদার অর্থনৈতিক নীতি গ্রহণ করতে বাধ্য হচ্ছে এবং ধরে নেওয়া হয়েছিল যে রাষ্ট্রের যে সমস্ত হস্তক্ষেপ, ইন্টারভেনশন, স্টেট ইন্টারভেনশন আমরা যেটা বলছি, তো এটা ধরে যে রাষ্ট্রের যদি আমরা কম হস্তক্ষেপ করি, মানে হস্তক্ষেপটা যাতে কম হয়, শিল্পগুলিকে উন্নতির দিকে নিয়ে যায়, ধরা গেছে নিয়ে যাবে। কিন্তু শিল্পপতি আর শ্রমিকরা কি করছে, সম্প্রদায়ের স্বার্থের দ্বন্দ্বের ফলে সামাজিক প্রক্রিয়াগুলি শ্রমিকদের শোষণের দিকে ঠেলে দিচ্ছে, নিয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, শ্রমিকরা একদম নিঃস্ব অবস্থায় বসবাস করতে বাধ্য হচ্ছে। এটা একটা ফলাফল। এই যে সরকারি হস্তক্ষেপ না করলে কি হয়, সরকারি হস্তক্ষেপ যদি থাকে তাইলে তখন কি হয়, দুটোই বোঝা যাচ্ছে যে হস্তক্ষেপ হলে কোন দিকে পরিচালিত করে আর ইন্টারভেনশন যদি কম হয় তখন কোন দিকে পরিচালিত করে। হস্তক্ষেপ কমে, হস্তক্ষেপ যদি বেশি হয়
উভয় প্রকারই ফলাফলটা এখানে আমরা বললাম। ফলে কি হচ্ছে যে রাষ্ট্র তার নীতি জনমুখী করার জন্য কি বিভিন্ন নীতির পুনর্গঠন করছে, যে সমস্ত নীতি আছে সেগুলোকে নতুন করে নির্মাণ করছে যাতে আরো সরাসরি বা জনগণের উপকার হতে পারে। রাষ্ট্র কি করছে তখন, যখন মানে কেবল সব দিক, রাষ্ট্র তখন শ্রমিকদের স্বার্থে আর অযাচিত শোষণের বিরুদ্ধে তখন সুরক্ষার প্রয়োজন, তার সিকিউরিটি কিছু ব্যাপারটা নিয়ে আসছে তাদের নীতির মাধ্যমে সরকার। অর্থনীতিতে রাষ্ট্রের এই ইতিবাচক হস্তক্ষেপ শাসন সম্পর্কে সমাজের প্রত্যাশা অনেক বাড়িয়েছে। কারণ আমরা ধরে নিচ্ছি যে আমরা ইন্টারভেনশন কম করছি, অথচ যখন ইন্টারভেনশন বেশি হচ্ছে, কখন আমরা ইন্টারভেনশন করছি সরকার থেকে, যখন দেখছি যে আমাদের শ্রমিকদের শোষণের বা অন্যান্য যে কোনো শোষণের বিরুদ্ধে যখন সরকার হস্তক্ষেপ করছে সরাসরি, তখন কিন্তু এই যে কাজটা তখন সেটা ইতিবাচক মনে করছে জনসাধারণ। এবং এই হস্তক্ষেপে আমরা শাসন, যেটাকে আমরা গভর্নেন্স বলছি, সেটা আমাদের সমাজকে অনেক প্রত্যাশা বাড়িয়েছে। তাই জনগণ কি করে, তাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য এখন সরকারের দিকে তাকিয়ে থাকে। বিশ্বযুদ্ধ আর 1930 সালের সেই গ্রেট ইকোনমিক ডিপ্রেশন কারণে যে সমস্ত সৃষ্ট যে সমস্ত বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছিল, সামাজিক প্রক্রিয়াগুলি সংঘাত, প্রতিযোগিতা, অবক্ষয় তখন পূর্ণ ছিল। সহযোগিতা, তারপরে অ্যাসিমিলেশন যেটাকে আমরা বলছি আত্মীকরণ, আর মানিয়ে নেবার মতো উপযোগী মানে অ্যাকোমোডেশনের মতো উপযোগী সামাজিক প্রক্রিয়াগুলোর প্রয়োজনীয়তার যথেষ্ট তখন আমরা অনুভূত হয়েছিল। প্রতিটি প্রক্রিয়া, সহযোগিতা, অ্যাসিমিলেশন বা মানে যেটাকে আত্মীকরণ বলছি, বা মানিয়ে নেবার মতো উপযোগী, মানে যেটাকে অ্যাকোমোডেটিভ বা অ্যাকোমোডেশন বলছি আমরা, সেই সময় অনেক এইসব ব্যাপারগুলো, সামাজিক এই সমস্ত প্রক্রিয়াগুলো তখন অনুভূত হয়েছিল। এর জন্য প্রচুর অর্থ প্রচেষ্টা আমাদের চালানো, অর্থ দিয়ে সাহায্য করা হয়েছিল এবং অনুশাসনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। সমাজে কি নেতিবাচক যে সমস্ত শক্তিগুলো, নেগেটিভ যে সমস্ত শক্তি আর প্রক্রিয়াগুলোকে কমিয়ে যাতে আনা যায় এবং জনস্বার্থের সুরক্ষার প্রচার যাতে নিশ্চিত করা যায়, তাই রাষ্ট্রের নেতৃত্বই দ্বারা এটা সম্ভব হয়েছে। রাষ্ট্রই এটা করতে সম্ভব, সেটা মোকাবিলা করতে সম্ভব হয়েছে। তাই রাষ্ট্র কল্যাণকারী মডেল গ্রহণ করছে, ওয়েলফেয়ার মডেল যে সমস্ত আছে সেসব গ্রহণ করছে। তো 1950-এর দশকে ভারতে মিক্সড ইকোনমি গ্রহণ করা হয়, সেই নেহেরু সময় থেকে, তখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন থেকে আমাদের দেশে প্ল্যানিং ব্যাপারটা চলে এলো। তার মূল সেক্ষেত্রে মিক্সড ইকোনমি গ্রহণ করে মূল আর গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আসে। যেমন কিছু কিছু কোর শিল্প যেগুলো আছে সেই সমস্ত শিল্পগুলোকে নিজেদের হাতে নিয়ে এলো, আর স্ট্র্যাটেজিক যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, সেক্টরগুলো, সেগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আনলো সরকার ওই প্ল্যান ইকোনমির মাধ্যমে। তো কেনিসিয়ান অর্থনৈতিক পদ্ধতি অবলম্বন করে কর্মসংস্থান সৃষ্টি করা, গরিবি হ্রাস করা, সমাজে সমৃদ্ধি আনতে জনসাধারণের উপর খরচের হার বৃদ্ধি করা, খরচ বেশি করে করা, কেনিসিয়ান অর্থনীতিতে বলছে এগুলো দ্বারা সম্ভব হয়েছে রাষ্ট্রের কল্যাণকর কাজের জন্য। মানুষের কল্যাণকে ইতিবাচক প্রভাব ফেলেছে এই নীতি নেওয়ার ফলে। আস্তে আস্তে কি পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে শুরু করে, ওইসব করার ফলে আস্তে আস্তে সবই কিছু স্বাভাবিক হয়। প্রথমে যখন স্বাধীনতার পরে যখন এলাম, নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করলাম, তখন প্ল্যান ইকোনমি এলো, আমরা নিজেরা দাঁড়াতে শিখলাম। এই সমস্ত করে যখন আস্তে আস্তে সব পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু করেছে, তখন শাশ্বত প্রতিষ্ঠা হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠা হয়েছে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অর্জিত যে সমস্ত স্থিতিশীলতা সাথে সামাজিক প্রক্রিয়াগুলো দ্রুত পরিবর্তন হতে শুরু করে। তো প্রথমে তো অন্যরকম পরিস্থিতি ছিল, পরে যখন স্থিতিশীল অবস্থায় তখন তার পরিস্থিতি, সমাজ প্রক্রিয়া পরিস্থিতি অন্যরকম হবে। স্থিতিশীল পরিবেশে উন্নয়নশীল শিল্প আর অর্থনীতি আরো স্বাধীনতার দাবি জানাতে থাকে। তাই পরের দিকে এসে তারা বলে আমাদের আরো ছেড়ে দাও, যে
শিল্পপতিরা বলছে আমাদের আরো কিছুটা রিল্যাক্সেশন দাও, তোমরা আমাদের এই কাজটা করতে বলো, আমরা এই করতে চাই, আমাদের উপর হস্তক্ষেপ, আমাদের কোনো কোটা করো না, এই সমস্ত নিয়ে সামাজিক প্রক্রিয়াগুলো যাতে নিতে পারে তারা। শিল্প উন্নয়নশীল যে সমস্ত শিল্প এবং অর্থনীতি তারা এই সমস্ত তাদের ফ্রি হ্যান্ডের জন্য দাবি জানাতে থাকে সরকারের কাছে। কি করে? যে বিভিন্ন রকম যাতে ওই রকম নীতি নিয়ে আসে সরকার, তার জন্য প্রেসার তৈরি করতে থাকে সরকারের। তো রাষ্ট্রের হস্তক্ষেপ বলছে তোমরা একটু কমাও, প্ল্যান ইকোনমিতে হস্তক্ষেপ তো সর্বত্র, কতটা করব, কখন করব, কেন করব, কোথায় করব, কাদের জন্য করব, এই সব ব্যাপারগুলো প্ল্যান ইকোনমিতে সৃষ্ট। তাই রাষ্ট্রের হস্তক্ষেপ যাতে কিছুটা কমানো যায়, তাই জন্য আমাদের জনগণ আশা করছিল। তো রাষ্ট্রের হস্তক্ষেপ কমিয়ে ফেলাই ছিল সামাজিক চাহিদা সেই সময়। তাছাড়া অত্যধিক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ফলে রাষ্ট্রের দক্ষতা সম্পর্কে সন্দেহান হয়ে পড়েছিল। অনেক জিনিস অত্যধিক আমরা করেছি, ভালো জিনিসটা অন্য জায়গায় ঘটছে, কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয় হস্তক্ষেপের ফলে ভালো জিনিসটা যে আমরা শুরু করব তা কিন্তু হতে পারতো না। অত্যধিক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কারণে এটা সম্ভব হয়েছিল। তাই সন্দেহান ছিল বা এখানকার দক্ষতা সম্পর্কে, এফিসিয়েন্সি সম্পর্কে। তো এই সব কারণে উদারীকরণ আমাদের দেশে, এই সব কারণগুলো যেগুলো ব্যাখ্যা করলাম, উদারীকরণ, বেসরকারীকরণ আর বিশ্বায়নের পথকে প্রশস্ত করেছে, যেটাকে আমরা বলছি এলপিজি নিয়ে এসছি আমরা। তো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের জন্য ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশ এলপিজি কে একমাত্র বিকল্প হিসেবে গ্রহণ করে। শুধু ভারত নয়, সাথে সাথে আরো সমস্ত যে সমস্ত দেশ যারা সদ্য যারা স্বাধীনতা পেয়েছে, বিভিন্ন মানে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে মুক্ত হয়ে এসছে, বিকাশশীল দেশের তকমা পেয়েছে, সে সমস্ত দেশগুলো তখন এইগুলো এই সমস্ত স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের অন্তর্গত তারাও এই সমস্ত বিশ্বের বেশিরভাগ দেশ এই এলপিজি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয় এবং সেটাই তাদের একমাত্র বিকল্প হয়ে ওঠে সেই সময়। এলপিজি মডেল বৈশ্বিক পর্যায়ে সমৃদ্ধি আর একত্রীকরণ, যেটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন, নিয়ে এসেছে। সমৃদ্ধি এবং বৈশ্বিক পর্যায়ে ওয়ার্ল্ড লেভেলে সমৃদ্ধি আর একত্রীকরণ নিয়ে এসেছে, যেটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। এটি একটি কি উন্নত জনব্যবস্থাপনা, পাবলিক ম্যানেজমেন্ট এবং উন্নত শাসন ব্যবস্থা, এই সমস্ত জন্য এই সমস্ত উন্নত শাসন ব্যবস্থা প্রচলনের জন্য সমাজের প্রত্যাশা বেড়ে গেছে। নতুন সামাজিক প্রক্রিয়া তৈরি হয়েছে, প্রক্রিয়ার মধ্যে আমরা এসে পড়ছি যাতে মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং সুশীল সমাজের অংশগ্রহণ, যেটাকে আমরা বলছি সিভিল সোসাইটি, তাদেরও অংশগ্রহণ আর কি আর এবং তাদের কার্যকারিতা প্রশাসনের জন্য সমাজের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে এবং সময়ে সময়ে নীতিগুলি, তাই জন্য সরকার সময়ে সময়ে এইসব বিভিন্ন চাপের ফলে বিভিন্ন যে সমস্ত এক্সিস্টিং যে সমস্ত নীতিগুলি ছিল সেগুলো পরিবর্তন করতে বাধ্য করেছে বা বাধ্য হয়েছে। যেহেতু সমাজ বৈশ্বিক স্তরে বৃহৎ একীকরণ এবং আত্মীকরণ প্রত্যক্ষ করেছে, তাই অতি জাতীয় প্রতিষ্ঠানগুলি, অতি জাতীয় সুপারন্যাশনাল অর্গানাইজেশনগুলি নীতি নির্ধারণে শক্তিশালী অংশীদারিত্ব গ্রহণ করেছে দেশের থেকে। ওইগুলো তখন বিশ্বায়নের জন্য এই সমস্ত ন্যাশনাল মানে সুপার ন্যাশনাল অর্গানাইজেশন গুলো দেশের মানে বিভিন্ন দেশের সাথে জড়িয়ে তারা, তাই তারাই নীতি তৈরির ব্যাপারে বেশি শক্তিশালী হয়ে পড়েছিল আস্তে আস্তে বিশ্বকরণের পরে। এটা কেবল সামাজিক প্রক্রিয়াগুলো যে জননীতিকে প্রভাবিত করে তা নয়, জননীতিও সামাজিক প্রক্রিয়াগুলোতে প্রভাবিত করতে পারে। এটা রাষ্ট্র তার সামাজিক নীতি মারফত নিশ্চিত করে যে সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা হোক। রাষ্ট্র সমাজে সংঘাত এড়াবার চেষ্টা চালিয়ে যায়,
বিভিন্ন সামাজিক নীতির মাধ্যমে। তো সামাজিক উন্নয়ন, সোশ্যাল ডেভেলপমেন্ট, একীকরণ, ইন্টিগ্রেশন, ভারসাম্য ব্যালেন্স করে এবং কি ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো শিক্ষার মতো সামাজিক নীতি সমাজে ঐক্য সংহতির মূল্যবোধ জাগিয়ে তোলে। অতএব এর সহযোগিতাকে উৎসাহিত করতে হবে। রাষ্ট্র বিভিন্ন নীতি বের করে যা কি করে, কর্মসংস্থান নিশ্চিত করে, এটি তরুণদের মধ্যে নিরাপত্তার দায়িত্ববোধ বৃদ্ধি করে, আর কি শান্তির দিকে নিয়ে যায়। বিভিন্ন ধরনের যে সমস্ত আমরা কি করি, সরকার কি করে, বিভিন্ন রকম আবাসন নীতি, আবাস হাউসিং যে সমস্ত পলিসি আছে সেই সমস্ত নিয়ে আসে, যে সরকার রাষ্ট্র সমাজে কি নিরাপত্তাহীনতা দূর করবার চেষ্টা করে, লোকে তাদের থাকবার মতো জায়গা পায়। এবার আর কি এই সমস্ত নিয়ে যে সমস্ত উত্তেজনা ছড়িয়েছিল সেগুলো হ্রাস হয়। তার মানে নিরাপত্তাহীনতা তাদেরকে দূর করেছে। নিরাপত্তাহীনতা এখন তাদের আর সমাজে আর কোনো ব্যাপার নয়, তাদের এর জন্য তাদের কোনো উত্তেজনা সৃষ্টি হয় না। সরকার যথেষ্ট এই ব্যাপারটাকে প্রশমনের চেষ্টা করেছে থ্রু তার নীতিগত ব্যবস্থা নিয়ে, অ্যাকোমোডেশনে মানে আবাসনের নীতি নিয়ে। এটাও এক ধরনের কি সমাজের সহযোগিতা আর কি আত্মীকরণ বা যেটাকে বলছে ইন্টিগ্রেশন নিয়ে আসে। রাষ্ট্র তার নীতির মধ্যে দিয়ে এই ব্যাপারটা নিশ্চিত করে যে কি না সমাজের একজনও যাতে পিছিয়ে না থাকে। তাই সমাজ থেকে দারিদ্র তারা কি করতে চায়, নির্মূল করতে চায়, যাতে একজনও যাতে সমাজে গরিব না থাকতে পারে। তো সেই রকম নীতি নিয়ে আসার ব্যাপারে সমাজ সরকারকে প্রেসার দেয়, উৎসাহিত করতে চেষ্টা করে, কি করে, বিভিন্ন রকম পলিসি মারফত। তো সামাজিক প্রক্রিয়ার এবারে আমরা তার কি ধারণা সেটা নিয়ে আমরা আলোচনা করব। সোশ্যাল প্রসেস ব্যাপারটা কি, সামাজিক প্রক্রিয়া জিনিসটা কি, সোশ্যাল প্রসেস। তো মানুষ এক সামাজিক আর সাংস্কৃতিক জীব এবং কি সমাজে বসবাস করে এবং সমাজের অন্যান্য মানুষের সাথে মিশে বসবাস করে। যখন এই ইন্টারাকশন বা মিথস্ক্রিয়ার সময়ের সাথে পুনরাবৃত্তি বারবার ইন্টারাকশন হচ্ছে, তখন তাকে সামাজিক প্রক্রিয়া বলতে থাকে। একবার না, বারবার হচ্ছে এই ব্যাপারটা। মানুষ এক সামাজিক সংস্কৃতি কি করছে, সময়ের অন্যান্য মানুষের সাথে সব সময় তাদের ইন্টারাকশন চলে যাচ্ছে। যখন এই ইন্টারাকশন সময়ের সাথে সাথে আবার পুনরাবৃত্তি হয়, একবার ইন্টারাকশন হয়ে গেল তা না, সময়ের সাথে সাথে পুনরাবৃত্তি হবে, তখন তাকে আমরা সামাজিক প্রক্রিয়া বলবো। এখানে যে মৌলিক উপায়ে মানুষ সামাজিক সম্পর্ক স্থাপন বা মিথস্ক্রিয়া করে তাকে আমরা সামাজিক প্রক্রিয়া বলি। এক কথায় বলতে পারি যে মৌলিক উপায়ে মানুষ সামাজিক সম্পর্ক স্থাপনে বা মিথস্ক্রিয়া করে তাকে আমরা সামাজিক প্রক্রিয়া বলি। তো সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন সচরাচর কি কি জিনিস নিয়ে হয়? ইন্টারাকশনটা সচরাচর সমন্বয়, কোঅর্ডিনেশন, আত্মীকরণ, অ্যাসিমিলেশন, ইন্টিগ্রেশন, সহযোগিতা, কোঅপারেশন, মতবিরোধ, এটাও আছে মতবিরোধ, এসবগুলো নিয়ে আমাদের এইসব প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে। তো সামাজিক প্রক্রিয়া এরকম এইসব জিনিস, এইসব উপাদানগুলো দিয়েই ঘটে। তো সামাজিক প্রক্রিয়া হলো এক ধরনের প্যাটার্ন, মানে এক ধরনের প্যাটার্ন বলছি, যা ব্যক্তিদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলাফল, এটা হচ্ছে তার রেজাল্ট। এই প্রক্রিয়া হলো দুই ধরনের ফর্ম। আমরা যদি ফর্ম হিসাবে দেখি তাহলে এটাকে বলবো দুটি ধরন আছে এই ফর্মের। এক ধরন হলো কি যে যেটাকে বলছি আমরা কনজাংটিভ বা যৌথ প্রক্রিয়া, যেমন যৌথ প্রক্রিয়া মিলেমিশে, যেমন সহযোগিতা, সমন্বয়,
আত্মীকরণ, যেটা অ্যাসিমিলেশন, কোঅপারেশন, অ্যাকোমোডেশন, হ্যাঁ অ্যাকোমোডেশন। আর অন্য ফর্মটা কি, সেটাকে হচ্ছে ডিসজাংটিভ বা বিচ্ছিন্ন। যেমন এক্ষেত্রে বিচ্ছিন্নতা আসছে কোন কোনগুলো থেকে, কম্পোনেন্ট গুলো, প্রতিযোগিতা, দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব হচ্ছে কি একটা নেতিবাচক জিনিস। দ্বন্দ্ব, কনফ্লিক্ট, এটা একটা এক ধরনের নেতিবাচক ব্যাপার। তো সামাজিক প্রক্রিয়া যেখানে ব্যক্তি বা ব্যক্তির একটি গোষ্ঠী অন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা থেকে অনেক সময় বাধা প্রদান করছে, বা প্রতিযোগীদের কি কার্যকর প্রতিযোগিতা থেকে বিরত থাকার কৌশল নিচ্ছে, বা প্রতিপক্ষকে নির্মল ও দুর্বল করে পুরস্কার জিততে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাকেই বলছি আমরা। এর লক্ষ্য কি, প্রতিযোগিতার যাতে প্রতিযোগিতায় ধ্বংস করে ফেলা যায়। তো প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব প্রতিটি সমাজেই কিন্তু প্রতিযোগিতা, দ্বন্দ্ব কোনো সমাজ পাওয়া যাবে না যেগুলো এর থেকে মুক্ত। যদিও এগুলির মাত্রা কম বেশি সব দেশেই হয়, সব দেশে সব কম বেশি সব দেশেই হয়। উদাহরণস্বরূপ কি বলতে পারি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে প্রতিযোগিতা, পুঁজিবাদ, প্রতিযোগিতা কি হলো, পুঁজিবাদ রাষ্ট্রের অহস্তক্ষেপ, মানে যাতে ইন্টারভেনশন না করে স্টেট, আর কি বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতির জন্য চলে। ওখানকার প্রতিযোগিতা, দ্বন্দ্ব, এইসব ব্যাপার নিয়ে চলে সচরাচর। এইসবের জন্যই সব সামাজিক প্রক্রিয়া আমরা লক্ষ্য করি এই নিয়ে। উল্টো দিকে আবার দেখো চীন, সেখানে কি সরকারের হস্তক্ষেপের জন্যই সামাজিক প্রক্রিয়া চলে, উল্টো একদম। সেখানে কি প্রতিযোগিতা সরকারকে প্রবল ভাবে নিয়ন্ত্রণ করে, প্রতিযোগিতাকে সরকার মানে সরকারি প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, ওখানে যেমন জনগণ নিয়ন্ত্রণ করছে, এখানে সরকারি প্রতিযোগিতা করে, মানে হস্তক্ষেপ করে। কারণ সরকার চীনা শিল্পকে প্রতিদ্বন্দ্বিতা যাতে বিদেশে করতে পারে তার জন্য সদাই ব্যস্ত। তাই চীন শিল্পে সারা বিশ্বের কাছে আর প্রতিদ্বন্দ্বী, তাই না? আর এমন খোদ এখন ইউনাইটেড স্টেটসও এখন চীনের প্রতিদ্বন্দ্বী হচ্ছে। তো সহযোগিতা আবার কি হতে হলো, এখানে কি ভাগীদারি হয়ে কোনো লক্ষ্যের জন্য কাজ করা, কোঅপারেশন। এই ধরনের মনোবৃত্তি বিভিন্ন সমিতিগুলির মানে জন্মের ভিত্তি হয়ে ওঠে। এই যে সহযোগিতার মারফত বিভিন্ন সমিতি যে তৈরি হচ্ছে, এই সহযোগিতার জন্যই তো। যেমন কি ট্রেড ইউনিয়ন, তাদের নিজেদের জন্য লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তারা একত্রিত হয়ে সমিতি গঠন করেছে। তারা কি করবে, তারা ট্রেড ইউনিয়ন কি করবে, সরকারের শ্রমনীতিকে প্রভাবিত করার জন্য তৈরি হয়। তো এটা সহযোগিতা করে তৈরি হচ্ছে। এবারে অ্যাকোমোডেশন বা উপযোগীকরণ, অ্যাকোমোডেশন মানে আমরা অ্যাকোমোডেশন করবো, অ্যাকোমোডেটিভ ওয়ে কাজটা, ধরনটা, যাকে আমরা বলি মানিয়ে নেওয়ার মতো গুণ। এটিও হলো এক ধরনের কি সামাজিক প্রক্রিয়া। তো সামাজিক প্রক্রিয়া টিকিয়ে রাখার জন্য দ্বন্দ্ব বা সংঘাত অবশ্যই আলাপ আলোচনা, নেগোসিয়েশন আর কি মানিয়ে নেওয়া, যেটাকে বলছে অ্যাকোমোডেশনকে জায়গা করে দেয়। তাই এগুলো দ্বন্দ্ব বা সংঘাত হলে পরে সাথে সাথে আমাদের নেগোসিয়েশন আসবে, অ্যাকোমোডেশন আসবে, মানিয়ে নেওয়ার ব্যাপারটা এসবগুলোর জায়গা করে দেয়। তো যুদ্ধ, দাঙ্গা, সন্ত্রাসবাদ, সংঘাতের সামাজিক প্রক্রিয়াই হলো উদাহরণ। এগুলোও কিন্তু এই ধরনের সামাজিক প্রক্রিয়ার উদাহরণ। যুদ্ধ, দাঙ্গা, সন্ত্রাসবাদ, সংঘাতের সামাজিক প্রক্রিয়ার উদাহরণ, মানে যে সংঘাত কম্পোনেন্টের যে সেটার উদাহরণ হচ্ছে ওটা। নেতৃত্ব পরিচালনা করতে সক্ষম হওয়াও একটি সামাজিক প্রক্রিয়া। হ্যাঁ, বলছে কি লিডারশিপ পরিচালনা করতে সক্ষম হওয়াও কিন্তু একটি সামাজিক প্রক্রিয়া, যেখানে কি এক ব্যক্তি একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য নিশ্চয়ই তার কোনো লক্ষ্য আছে, সেটা পূরণের জন্য যে অন্যদের কি করে কাজকর্ম পরিচালনা করতে সক্ষম হবো সেটারই ব্যবস্থা করা। তো তার সেই উদ্দেশ্য। এই সমস্ত সামাজিক প্রক্রিয়াগুলি কোনো না কোনো উপায়ে ধারণা এবং বিশ্বাস, দৃষ্টিভঙ্গি আর চাহিদা বিকাশ করে।
তারা নীতি নিয়ে বিতর্ক করে, রাষ্ট্রের স্বার্থ আর অগ্রাধিকার নির্ণয় করে, কোনটাকে আগে কোনটাকে পরে চলবে, কোন নীতি খারাপ, কোন নীতিটা আর সংশোধন দরকার, এইসব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তারা বিতর্ক করে। তো সামাজিক প্রক্রিয়াগুলি একটি রাষ্ট্রকে বিভিন্ন স্বার্থের দ্বন্দ্ব খুঁজতে এবং নীতি প্রক্রিয়ায় বৈধ অংশগ্রহণকারীদের, যারা নীতি প্রক্রিয়ার সাথে যুক্ত এবং যারা বৈধ, মানে যাদেরকে বৈধ হিসাবে ধরা হয়, সেই সমস্ত অংশগ্রহণকারীদের লেজিটিমেট পার্টিসিপেন্ট বলছি আমি, তাদের তো চিহ্নিত করতে সক্ষম হয়। তাছাড়া সামাজিক প্রক্রিয়াগুলি সামাজিক শিক্ষা, সামাজিক নিয়ন্ত্রণ, যেগুলো আমরা বলছি সোশ্যাল এডুকেশন, সোশ্যাল কন্ট্রোল এর মাধ্যমে রাষ্ট্রের সাথে বিভিন্ন আলোচনার মাধ্যমে জননীতির ফলাফলকে কিন্তু প্রভাবিত করে। তো সামাজিক নীতির মাধ্যমে রাষ্ট্র বিভিন্ন সামাজিক দ্বন্দ্ব আর সংঘাত মেটাবার কিন্তু চেষ্টা করে। আর কি আত্মীকরণ, যেটাকে বলছি আমরা অ্যাসিমিলেশন, আর অ্যাসিমিলেশন এটাকে সামাজিক সুবিধা, এই অ্যাসিমিলেশনের এই সমস্ত সুবিধা দিয়ে সামাজিক মূল্যবোধকে ইন্টিগ্রেট করে। এই সমস্ত কম্পোনেন্ট গুলো সামাজিক মূল্যবোধ, সবারই একই উদ্দেশ্য, সামাজিক মূল্যবোধকে জাগিয়ে তোলা। তাই এদের প্রত্যেকের কাজ হচ্ছে ওই সামাজিক মূল্যবোধকে একীভূত করা, যেটাকে আমরা বলছি ইন্টিগ্রেট করছে। তো অ্যাসিমিলেশন, এবার আমরা অ্যাসিমিলেশন নিয়ে পড়বো। তো অ্যাসিমিলেশন জিনিসটা কি? আত্মীকরণ, মানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ইন্টারাকশন, বা যেটাকে বলছি আমি মিথস্ক্রিয়া। সেখানে তাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে, সাংস্কৃতিক আদান প্রদানের ফলকে ভাগ করে নেওয়ার মতো এক বিশ্বাসও থেকে যায়। তো যেটাকে আমরা বলছি ভাগ করার বিশ্বাস, মানে শেয়ার্ড বিলিফ যেটাকে বলছি। তাই শেষে আমরা দেখি যে সব সামাজিক কাজকর্ম হয় সামাজিক মূল্যবোধকে একীভূত করে, নয়তো মূল্যবোধের সাথে প্রতিযোগিতা করে, হয় এক করবো একীভূত করবো, নয়তো প্রতিযোগিতা করে মূল্যবোধটাকে দাঁড় করাবো। তো উদাহরণ হিসাবে শিক্ষা হলো ব্যক্তির মধ্যে নতুন দক্ষতা। তো শিক্ষাটা কি? ব্যক্তির মধ্যে নতুন দক্ষতা, দৃষ্টিভঙ্গি, জ্ঞান বিকাশ, এই সমস্ত কাজগুলো করে। এই কাজগুলি হলো তো সামাজিক প্রক্রিয়া। আবার অন্যদিকে মোটিভেশন, যেটাকে আমরা বলছি অনুপ্রেরণা, এটাও কিন্তু একটা সামাজিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যা একটি ক্রিয়াকলাপ সম্পাদন করবার জন্য ব্যক্তির ইচ্ছা আর ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বা যেটাকে আমরা চাগিয়ে তোলে। এটা হলো অ্যাসিমিলেশনের ব্যাপারটা নিয়ে আমরা বললাম। এবারে আমরা আসছি সামাজিক নীতির অর্থ এবং এর প্রকৃতি কি, এটা জানতে হবে। তো সামাজিক নীতির অর্থ, আসলে অর্থ এবং এর প্রকৃতি, নেচারটা কেমন। তো সামাজিক নীতি হলো একটি নীতি যেটি সরকারি বা রাজনৈতিক পরিবেশের মধ্যেই উৎপত্তি হয়। ডোমেনটা হচ্ছে কি রাজনৈতিক পরিবেশের মধ্যে উৎপত্তি হচ্ছে, যেমন কি কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, এবং সামাজিক পরিষেবাগুলির অধ্যয়ন, সবই। তো সামাজিক নীতি নির্দেশিকা কি কি আছে, সামাজিক অধ্যয়ন কি কি, সামাজিক নীতি কোনগুলো, যে নির্দেশিকা বা আদর্শ বা যে আইন, ক্রিয়াকলাপ, এসব দ্বারা গঠিত হয়, যা কি করে জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে। এই সব নীতি মানুষের কল্যাণের পক্ষে সহায়ক হয়, জীবনের মান উন্নয়নে সক্ষম হয়। এখানে বলা হয় যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এতে শিক্ষা কি কি গ্রহণ করে সরকার? বিভিন্ন মানুষের জীবনের মান উন্নয়নের জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আয়ের সমবর্তন, এই সমস্ত মতো কর্মসূচি। এগুলো কি? যেগুলি সামাজিক কাজ সম্পর্কিত নীতি এক কর্মসূচি। তো এগুলি সচরাচর বয়স্ক মানুষজন যেমন আছে, প্রতিবন্ধী, দারিদ্র, বেকারত্বের সমস্যা নিয়েও কাজ করে। তো সামাজিক নীতি সামাজিক চাহিদার উপরে নির্ভর করে। তাছাড়া যারা এই সকল
নিয়ে কাজ করে তাদের ওপরেও কিন্তু যারা কাজ করছে তারাও কিছুটা ইনফ্লুয়েন্স তো করতে পারছে, তারাও কিন্তু তাদের উপরেও নীতি কিন্তু নির্ভর করছে। আমরা জানি শাসন কার্য বলতে শুধুমাত্র সরকার নয়, অনেক অংশীদার মানে যেটাকে বলছে স্টেক হোল্ডার এর সাথেও কিন্তু তারা যুক্ত। তার মধ্যে কেমন রয়েছে, কারা কারা রয়েছে, যেমন এনজিওরা রয়েছে, মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপরে বিভিন্ন রকম চ্যারিটিস যেটাকে বলছি দাতব্য সংস্থা, সরকার আর বেসরকারি ক্ষেত্র, সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র তারাও তাদেরও কিন্তু প্রভাব তারা কিন্তু তারা সকলেই কিন্তু রাষ্ট্রের সাথে সামাজিক কল্যাণে নিযুক্ত, তারাও কিন্তু এর সাথে যুক্ত এবং তাদের সামাজিক ফলাফল মানে জননীতিতে তাদের প্রভাব কিন্তু সবসময় থাকে। তো সামাজিক নীতি যে সময় বলছি আমরা সোশ্যাল পলিসি হলো, তো সামাজিক নীতিটা কি হলো? সামাজিক নীতিটা হলো আর্থ সামাজিক পরিবর্তনে সরকারের সাড়া দেওয়ার এক পদ্ধতি। আর্থ সামাজিক মানে ইকোনমিক সোশ্যাল এই সমস্ত যে পরিবর্তন নিয়ে আসছে তাতে সরকার কি এমন ভাবে সাড়া দিচ্ছে সেটা এক ধরনের পদ্ধতি, যা কি যেটা গ্লোবালাইজেশন, দারিদ্র আর কি মিটিগেশন যেটাকে বলছি আমরা প্রশমন, বিশ্ব গ্লোবালাইজেশন, পভার্টি আর কি প্রশমন মিটিগেশনের মোকাবিলা করে। তো সামাজিক নীতিতে প্রধানত সামাজিক নিরাপত্তা, সামাজিক নীতিগুলোর মধ্যে কি আমরা প্রথমে পাবো সামাজিক নিরাপত্তা, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্য সেবা এইসবগুলো কিন্তু অন্তর্ভুক্ত। আবার সামাজিক নীতি সচরাচর লিঙ্গ, জেন্ডার ইস্যু, বয়স, আর্থসামাজিক অবস্থা, জাতি, রেস, অক্ষমতা এইসবগুলো ঘোচাতে বা বৈষম্য কমাতে কিন্তু সর্বদাই ব্যস্ত থাকে নীতির মাধ্যমে। তো মার্শালের দৃষ্টিতে কি বলছে একটা ব্যাখ্যা করেছে, তা বলছে সামাজিক নীতি নাগরিকদের কল্যাণের উপর সরাসরি প্রভাব ফেলে, তাদের পরিষেবা এবং আয় প্রদানের মাধ্যমে কর্মের বিষয়ে সরকারকে নীতিকে বোঝায়, বিষয় এইসব গুলোর ব্যাপারে সরকারের নীতিকে বোঝাচ্ছে। তো সামাজিক নীতি সমতার সাথে সম্পর্কিত, মানে ইগালিটারিয়ান ব্যাপারটার সঙ্গে সম্পর্কিত এবং কি আর্থ সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যের দিকে তারা সবসময় এগিয়ে যায়। এটা কেবল এটা সকলকে নিয়ে, যেমন বিশেষ 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 ক্ষেত্রগুলোকেও আমরা ধরে থাকি, যেমন শিশু, বৃদ্ধ, মহিলা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রতিবন্ধী ব্যক্তি এই সমস্তের মতো সমাজে সুবিধা বঞ্চিত, আমি বলছি সুবিধা বঞ্চিত এবং দুর্বল অংশগুলির উপরে দৃষ্টি দেয় এবং এক সমতাবাদী যেটাকে বলছিলাম এক সমতাবাদী সমাজের জন্য কঠোরভাবে প্রচেষ্টা চালিয়ে যায়। আমাদের দেশ যেমন ভাবে আমরা চালাই, নীতি তৈরি করি, এইসব ব্যাপারগুলো দেখেই রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয় তখনকার সমসাময়িক। তো সামাজিক নীতি হিসাবে আমরা স্বাস্থ্য সেবা কি সামাজিক নীতি কি জিনিস আনি আমরা, যেমন স্বাস্থ্য সেবা, হেলথ পলিসি নিয়ে আসি, জিরো হাঙ্গার যেটাকে আমি হচ্ছে শূন্য ক্ষুধা বলছি, জিরো হাঙ্গার, যাতে কোনো ভুখা থাকবে না কেউ, এবং সকলের জন্য শিক্ষা প্রভৃতির এইসব নীতিগুলো আমরা নিয়েছি এবং সেগুলো সর্বত্র বিশ্বায়ন ঘটেছে। এই সব নীতিগুলো নিয়েই সর্বত্র, আমাদের দেশে কেন, এই সব কারণে আমরা বলতে পারি সামাজিক নীতির উদ্দেশ্যগুলো এক এক করে আমরা বলতে পারি যে কি, যে এর উদ্দেশ্য এক আমরা বলতে পারি সমতা ভিত্তিক সমাজ গঠন, এর লক্ষ্য সামাজিক পরিবর্তন যাতে সামাজিক উত্তেজনা হ্রাস পায়, এই সমস্ত এই ছোটখাটো এই সমস্ত খাবার, বাসস্থান এইসব নিয়ে যাতে সমাজে যাতে কোনো মানে কোনো বিপ্লব না হয়, তাই জন্যে যে সামাজিক উত্তেজনা যাতে হ্রাস পায় তার জন্য এই সমস্ত এক সৌহার্দ্যপূর্ণ সমাজ যাতে তৈরি হয় তার ব্যবস্থা। তারপরে আরেকটা আছে কি, সমাজের দুর্বল অংশের জন্য কল্যাণ করা, সবার নয়, স্পেশালি সমাজের যে সমস্ত অংশটা দুর্বল তাদের কল্যাণ করা, আর জীবনযাত্রার মান যাতে সবারই উন্নত হয় তার জন্য সহায়ক হওয়া। এটা অনেক সময়
আমরা কি করি, ন্যূনতম মজুরি, ন্যূনতম আয়ের গ্যারেন্টি, আর তা সেটা কি করে মেনটেন করা যায় সেটার ব্যাপারেও মানে সরকার সেরকম ভাবে তাদের কাজ করে। তো এটি একটা ইতিবাচক বৈষম্য, যেটাকে আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন বলছি। এরা বিভিন্ন পলিসি এমন নিয়ে আসে যেটা দেশে ইতিবাচক বৈষম্যের মাধ্যমে, পজিটিভ ডিসক্রিমিনেশন মাধ্যমে সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করে। গুরুত্বপূর্ণ। তাছাড়া কি এটি সম্পদের একটা রিডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, যেটাকে আমরা বলছি যে সম্পদের পুনর্বন্টনের সাহায্য করে। এই সমস্ত বিভিন্ন পলিসি আমরা বলতে পারছি। তো সামাজিক কল্যাণের ধারণা সামাজিক প্রক্রিয়া দ্বারা নির্মিত হয়। সামাজিক কল্যাণের ধারণা সামাজিক প্রক্রিয়া দ্বারা নির্মিত হয়। তো এক দেশের যা কল্যাণকর, এটা ঠিক, এক দেশে আমাদের কাছে কোনো জিনিস যেটা কল্যাণকর তা হয়তো অন্য দেশে প্রয়োজন নাও থাকতে পারে। এদের যে জিনিসটা আমাদের করতে হতে পারে সেটা আবার অন্য দেশে যেটা দরকার হয় না, সেটা নয়, তাদের ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে। ভারতে তফসিলি জাতি আর উপজাতিদের জন্য, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যেগুলো বলছি, তাদের জন্য আমাদের রিজার্ভেশন পলিসির ব্যবস্থা আছে। এগুলো কি একটা ইতিবাচক বৈষম্য, পজিটিভ ডিসক্রিমিনেশন, এবং এটাকে কোন কল্যাণমূলক কার্যকলাপ হতে পারে। যদিও বিশ্বের অন্য দেশে কিন্তু এটা প্রয়োজন হয় না, ওদের যে রিজার্ভেশন পলিসি এসসি করে সেরকম নয়, তাদের আবার অন্য সমস্যা অন্য ধরনের। ভারতে এগুলো করা হয়, প্রাচীন জাতিভেদ ব্যবস্থা ছিল, লিঙ্গ বৈষম্য আছে, উচ্চ জাতি দ্বারা নিম্ন বর্ণের শোষণের কারণে হচ্ছে। তো এইগুলো তো অন্য দেশে পাওয়া যায় না, তো আমাদের দেশে এই সবগুলোর কারণেই ওই সব পলিসি তৈরি হয়েছে, পজিটিভ ডিসক্রিমিনেশন, ওই সমস্ত পলিসি। তো পশ্চিম দেশগুলিতে জাতি সমস্যা কি কি আসছে, তাদের দেশে আবার রেসের রেস, আমেরিকাতে আমরা জানি যে রেসের সমস্যা, ব্ল্যাক পিপল, হোয়াইট পিপল, এরকম। আবার সাউথ আফ্রিকাতে সেরকম ছিল এক সময়, বা ওই দেশে আফ্রিকা দেশে অনেক সময় এরকম ছিল। তো পশ্চিম দেশগুলোতে জাতি সমস্যা, বৈষম্য, এসব কারণে কি সামাজিক নীতির ওদেরও কিন্তু প্রয়োজন হয়। তাদের অন্য ধরনের, তাদের সেই আমাদের এসসি এসটি রিজার্ভেশন পলিসির মতো নয়, তাদের অন্য পলিসি নেওয়া হয়। যেহেতু দিন দিন ধনী এবং দরিদ্রদের মধ্যে একটা পার্থক্য বাড়ছে, ঠিকই তো, এক জায়গাতে আমাদের আয়ের অ্যাকুমুলেশন বেশি হচ্ছে, এক জায়গাতে কম হচ্ছে, পার্থক্য বেড়ে যাচ্ছে। তো শিক্ষিত অর্ধশিক্ষিতের মধ্যেও ফারাক থাকছে, বয়স্ক তরুণীর ধ্যান ধারণার মধ্যেও ফারাক হয়েছে তীব্র। তাই কি হচ্ছে, সমাজে দিনকে দিন সামাজিক নীতির বেশি বেশি করে প্রয়োজন হচ্ছে। সামাজিক নীতি নতুন নতুন ধরনের নতুন নতুন ব্যাপার নিয়ে আমাদের সামাজিক নীতি তৈরি হচ্ছে। এবারে আমরা সামাজিক নীতি আর জননীতি, সোশ্যাল পলিসি আর পাবলিক পলিসি, এই সমস্ত নিয়ে যে মডেলগুলো আছে সেই মডেল নিয়ে আমরা আলোচনা করব। সামাজিক প্রক্রিয়া আর নীতি নির্ধারণের উপর গভীরভাবে প্রভাব ফেলে। ঠিকই, সামাজিক প্রক্রিয়া নীতি নির্ধারণের উপরে প্রভাব ফেলে। তো এটা আমরা বুঝি জননীতির দুটো, এগুলো আমরা বুঝবো কি করে? জননীতির আমরা প্রথমে দুটো মডেলের সাথে পরিচিত হই আগে। তো সেই পরিচিতি দুটো কি মডেলের উপরে হবে? একটা হচ্ছে প্রসেস মডেল, যেটাকে আমরা বলছি প্রসেস মডেল অফ পাবলিক পলিসি, মানে প্রক্রিয়া মডেল, জননীতির প্রক্রিয়া মডেল হলো একটা। আর দ্বিতীয়টি হলো কি সিস্টেম মডেল, জননীতির সিস্টেম মডেল। দু ধরনের, প্রসেস মডেল, সিস্টেম মডেল। তো প্রসেস মডেলটা কি? নীতি নির্ধারণের কোনো বিচ্ছিন্ন কার্যকলাপ নয়। নীতি নির্ধারণ কোনো বিচ্ছিন্ন কার্যকলাপ নয়। আসলে নীতি প্রক্রিয়া আমাদের বিকশিত এবং ক্রমবর্ধমান, সব সময় বাড়ছে এবং বিভিন্ন রকম ভাবে। তো প্রক্রিয়া মডেল নীতি প্রণয়ন থেকে একেবারে মূল্যায়ন পর্যন্ত, যেখানে প্রথম শুরু হচ্ছে নীতি
প্রথম ধাপ থেকে নীতি প্রণয়ন থেকে একেবারে শেষে নীতি এক্সিকিউশন করার পরে যে মূল্যায়ন করব, সেই ইভালুয়েট করব, সেই পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াগুলি সম্পর্কে কথা বলে প্রক্রিয়া মডেল, বিভিন্ন ধাপগুলো। প্রক্রিয়া মডেল অনুযায়ী নীতি প্রক্রিয়ার 5টা ধাপ আছে, 5 স্টেপস। প্রসেস মডেলে নীতি প্রক্রিয়ায় 5টা ধাপ আছে। সেগুলো কি? প্রথমটা সমস্যা চিহ্নিতকরণ, আইডেন্টিফিকেশন অফ প্রবলেম দ্যাট কলস ফর গভর্নমেন্ট অ্যাকশন। তার মানে সমস্যা চিহ্নিতকরণ যা সরকারি পদক্ষেপের জন্য আহ্বান জানায়, মানে সরকারকে বলো তোমরা এইদিকে করো, সমস্যা আমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা এর উপরে পলিসি করো। দ্বিতীয়টি কি? দ্বিতীয় স্টেপ, সেকেন্ড স্টেপ, প্রসেস মডেলের সেকেন্ড স্টেপ, বিভিন্ন নীতির আকারে সমস্যার প্রতি রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া, রেসপন্স অফ পলিটিক্যাল পার্টিজ টু প্রবলেমস ইন দ্য ফর্মস অফ ভেরিয়াস পলিসিস। পলিটিক্যাল পার্টিগুলোর কি রেসপন্স। 3 নম্বর স্টেপ কি? নীতিকে বৈধতা প্রদান করলে, তো নীতি তৈরি করলে হলে সেটাকে বৈধতা দিতে হবে, লেজিটিমাইজ করতে হবে। যেমন সবচেয়ে অনুকূল নীতিকে নির্বাচন করব প্রথমে, এবং তাকে আইন তৈরি করে তাকে বৈধতা প্রদান করব, লেজিসলেশন বৈধতা প্রদান করব। তো পলিসি লেজিটিমেশন, দ্যাট ইজ কি? The selection of most favorable policy and its enactment in legislation. এটা হলো তৃতীয় ধাপ। আর চতুর্থ ধাপে কি বলছে? যে সমস্ত আমরা নিয়ে এলাম নীতি, প্রণীত নীতির বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন, সেটাকে বাস্তবে রূপ দেবো। প্রণীত নীতির বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন অফ ইনঅ্যাক্টেড পলিসি। এবং শেষ ধাপ, মতামতের আদান প্রদানের মাধ্যমে নীতির মূল্যায়ন। আমরা ফিডব্যাক পাচ্ছি, ইভ্যালুয়েট করতে পারবো, তারপরে বেস করে আমরা নতুন পলিসি আনবো। তো এই মতামতের আদান প্রদান কার সাথে? জনগণের সাথে। সরকার বুঝতে পারবে যে কোনটা ভালো, তাদের ইভ্যালুয়েট করবে তারা, জনগণ তাদের ফিডব্যাক পাঠাবে, সরকার সেটা ইভ্যালুয়েট করে দেখবে যে কোনটা ভালো, কোনখানে মডিফিকেশন দরকার, কি করতে হবে, সে ব্যাপারটা। তো নীতি প্রক্রিয়ায় এই সমস্ত পর্যায়ে সামাজিক প্রক্রিয়াগুলি তাদের অবদান কিন্তু রাখছে। প্রতিটা প্রক্রিয়ায় সামাজিক প্রক্রিয়াগুলো, তো নীতি প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়ার সাথে, এখানে নীতি প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়া দুটোর মধ্যে কিন্তু ইন্টারাকশন হচ্ছে, এবং নিজেকে দুজনকে সামঞ্জস্য করে তোলে। তো প্রকৃতপক্ষে এই সামাজিক প্রক্রিয়া যা যে কোনো বিষয়ে রাজনৈতিক ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করে। তো সামাজিক প্রক্রিয়াগুলো হয় সহযোগিতার মাধ্যমে বা সংঘর্ষের মাধ্যমে, যেটি একটি নির্দিষ্ট সমস্যা বাকি সমস্যার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে। বিষয়টি নজরে আসার পর সরকার, প্রধানত রাজনৈতিক দলগুলি, সেই বিষয়ে তাদের নিজস্ব নীতি নিয়ে আসে। তারা কি বলছে? এসব যারা রাজনৈতিক দলগুলি সরকার নিয়ে আসার পরে তারা বলছে কি? উভয় তাদের পক্ষে জনমত গড়ে তোলে। তো এটা ঠিক নয়, এটা ভালো, এটা ত্যাগ করতে হবে, এটা হবে না, জনমত নিয়ে আসবে, জনমতে নিয়ে আসবে জনগণ। দুপক্ষই, সরকার পক্ষ, জনগণ, তার দুপক্ষই নীতি নিয়ে তাদের পক্ষে জনগণ ভালো মন্দের ব্যাপার নিয়ে জনমত তৈরি করে জনমত গড়ে তোলার চেষ্টা করছে। জনগণ তাদের নীতিগুলির ব্যাপারকে প্রচারের মাধ্যমে নিয়ে যাচ্ছে জনসাধারণকে। যখন নীতি প্রক্রিয়া এবং সামাজিক প্রক্রিয়া, নীতি প্রক্রিয়া আর সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস, নীতি প্রক্রিয়া পলিসি প্রসেস, আর পলিসি প্রসেস আর একটা কি? সোশ্যাল প্রসেস। পলিসি প্রসেস, সোশ্যাল প্রসেস যখন একই বিষয়ে একই জায়গাতে আলোকপাত করছে, তখন বোঝা যায় নীতি পক্ষে আইন তৈরি পদক্ষেপ শুরু করা যেতে পারে। সেই সময় আমরা নির্ণয় নিতে পারি যে হ্যাঁ, দুপক্ষ যখন এক জায়গায় একই বিন্দুতে এসে পৌঁছলো, তখন আমরা বলি একটা সময় হয়েছে যাতে নীতি তৈরির পক্ষে, আইন তৈরির পক্ষে পদক্ষেপ শুরু করা যায়। আর কি? আইনসভা, প্রচার, তর্ক, এই সমস্ত শুরু করে যাতে আইন তৈরি হয়। জননীতির আইন তৈরির সময় রাজনৈতিক প্রতিনিধিরা তাদের নীতির পক্ষে অবলম্বন করে নিশ্চয়ই করবে তারা, এবং সে ব্যাপারে তাদের নীতির
যথার্থতার প্রতিষ্ঠার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যায়। ঠিক হচ্ছে কিনা তাদের নীতি, যাতে আমরা ভালো, আমরা ঠিক করেছি, সেসব ব্যাপারে প্রচার সবসময় তারা চালিয়ে যায়। তো নীতি যখন বাস্তবায়নের জন্য যায়, ইমপ্লিমেন্টেশনের জন্য, নীতি প্রক্রিয়া এবং সামাজিক প্রক্রিয়া তখন সরাসরি মিথস্ক্রিয়া করে। দুটো প্রক্রিয়া তখন বাস্তবায়নে যাচ্ছে, তখন সামাজিক প্রক্রিয়া, নীতি প্রক্রিয়া দুটো সরাসরি ইন্টারাকশন করছে। জনসাধারণ প্রণীত নীতির প্রতি তাদের সন্তুষ্টি বা সমস্যার প্রকাশ করে, হয় তাদের সন্তুষ্টি, তাদের কি হলো সেটার ব্যাপারে তারা সন্তুষ্টি জানায়, বা যদি কোনো সমস্যা হয় সেটাও প্রকাশ্যে আনে। এটা হলো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই স্টেপটা। সেখানে বিভিন্ন সামাজিক প্রক্রিয়া দ্বারা সরকার জনমত মাপার একটা চেষ্টা করে, আর প্রয়োজনে কি নীতিগুলি যদি দরকার ফিডব্যাক জোগাড় করে কেমন হচ্ছে না হচ্ছে ইভ্যালুয়েট করে মাপার চেষ্টা করে। তা সরকার জনমত মাপার চেষ্টা করে, আর প্রয়োজনে কি নীতিগুলি সংশোধন করে, অনেক সময় পুনঃবিন্যাস করে বা বাদও দিয়ে দিতে পারে যদি দেখে সেরকম অবস্থা। এইভাবে সমগ্র নীতি প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়ার যত্ন নেয়, নীতি প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়ার যত্ন নেয়, আর কি যথাযথভাবে সামাজিক চাহিদাগুলি মেটানোর জন্য সচেষ্ট হয়। তাই নীতিরও একটি প্রক্রিয়া মারফত নিজে এবং মিথস্ক্রিয়া দ্বারা সব সময় সামঞ্জস্য রক্ষা করতে সচেষ্ট হয়। নীতি প্রক্রিয়ার প্রত্যেকটি ধাপকে সামাজিক প্রক্রিয়া প্রভাবিত করে, এটা তো ঠিক। যেমন 2010 সালে বিপুল সংখ্যক মানুষ প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে, মনে আছে, করাপশনের বিরুদ্ধে লড়াই করার জন্য আন্না হাজারের নেতৃত্বে নয়াদিল্লিতে লোকপাল বিল আনাবার জন্য একত্রিত হয়েছিল, তারা আন্দোলন চালিয়েছিল। তো সমাজের বৃহৎ অংশ থেকে প্রাপ্ত সমর্থন তারা আদায় করতে পেরেছিল, সামাজিক সংহতি ইত্যাদি তারা জোগাড় করতে পেরেছিল। জননীতি এর প্রভাবের কথা সবসময় স্মরণ রাখে। তারপর একটা ব্যাপার, যখন সরকার তার লোকপাল বিলের খসড়া জনসমক্ষে নিয়ে আসে, তখন কি করলো? খসড়া তৈরি করলো সরকার, নিয়ে আসলো, আন্না হাজারেদের দলকে দিল, জনগণের হাতে গেল, জনসমক্ষ নিয়ে আসে, মানুষ তখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করে। তখন তারা কিন্তু সেই আন্না হাজারেও একটা খসড়ার বিধান দিয়েছিল, সেটাকেও কিন্তু তারা অন্তর্ভুক্ত করতে কিন্তু সরকার বাধ্য হয়েছিল। এখান থেকেও খসড়ার কিছু অংশ সরকারি বিলের মধ্যে ঢোকানোর ব্যাপারে রাজি হয়েছিল সরকার, এবং সেই হিসাবে বিল তৈরি হয়েছিল। তো এবার থেকে আমরা বলবো সিস্টেম মডেল। এই মডেল আমরা জননীতিতেই সামাজিক প্রক্রিয়া প্রভাব বিশ্লেষণ করতে সাহায্য করে। তা হলো কি এই সিস্টেম মডেল। আমরা সেই ডেভিড ইস্টন যিনি রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণের জন্য এই সিস্টেম মডেল ব্যবহার করেছিলেন। তো সিস্টেম মডেল নীতি প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু উনি রাজনৈতিক ব্যবস্থা, এখানে কিন্তু উনি নীতি তৈরির ব্যবস্থায় এই মডেলটিকে ব্যবহার করেছিলেন। তো সিস্টেম মডেল নীতি প্রক্রিয়ার ক্ষেত্রেও কিভাবে সমানভাবে প্রযোজ্য? যেহেতু রাজনৈতিক ব্যবস্থা পরিবেশ থেকে, রাজনৈতিক ব্যবস্থা কোথা থেকে নেয়? তাদের ডিমান্ড সাপোর্ট কোথা থেকে জোগাড়? পরিবেশ থেকে তাদের ডিমান্ড, সমর্থন, সাপোর্ট আকারে ইনপুট গ্রহণ করে। আর তারা প্রতিষ্ঠানের মাধ্যমে, তার নিজস্ব যে প্রতিষ্ঠান, তার মাধ্যমে কর্মী আর নীতি নির্ধারণের ইনপুট গুলোকে আউটপুটে, যেটাকে আমরা ব্ল্যাক বক্স বলছি, সেই হিসাবে প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী এবং নীতি নির্ধারণ ইনপুট গুলোকে আউটপুটে কনভার্ট করছে, আউটপুটে রূপান্তরিত করছে, যা ফিডব্যাক বা প্রক্রিয়ার মারফত পরিবর্তন করা যেতে পারে। আমরা আগেই মডেলের বিস্তৃত বিবরণ আগের চ্যাপ্টার গুলোতে পড়েছি। তো সিস্টেম মডেল সম্পূর্ণ সামাজিক প্রক্রিয়ার উপর কিন্তু নির্ভরশীল, কারণ এখানে সামাজিক প্রক্রিয়া মারফত সরকারের কাছে ডিমান্ড উত্থাপিত হয়। সরকার বিভিন্ন নতুন নীতি ও কর্মসূচির মাধ্যমে এই দাবিগুলোকে
আউটপুট হিসাবে রূপান্তরিত করার চেষ্টা করে। ডিমান্ড এরা আউটপুট বিভিন্ন দাবিগুলো নিয়ে কর্মসূচির মাধ্যমে রূপান্তরিত করে প্ল্যান পলিসি নিয়ে। তো উদাহরণ হিসাবে সামাজিক দৃষ্টিভঙ্গি মূল্যবোধের কারণে ভারতে কি আমরা কন্যা সন্তান অবস্থা ভালো নয়, কন্যা শিশুর অবস্থা কিন্তু ভালো নয়। বিশেষ করে গ্রাম আর ছোট শহরে অনেক প্রযুক্তিগত অগ্রগতি হয়েছে, যেমন অ্যামিওসিনথেসিস, যেটা তাদের সাহায্য করার জন্য অপব্যবহার করা হচ্ছে, যাতে কন্যা ভ্রূণ বোঝার সুবিধা হচ্ছে কি কন্যা সন্তান না পুত্র সন্তান। তো তাদের সাহায্য করার জন্য অপব্যবহার করা হচ্ছে এই পদ্ধতি, এই প্রযুক্তি, যারা কন্যা সন্তানের চেয়ে পুরুষ সন্তানকে অধিক কামনা করে। এর ফলে কি হচ্ছে? এর ফলে লিঙ্গ অনুপাতের উদ্বেগজনকভাবে হ্রাস দেখা দিচ্ছে, যেটা সমাজের পক্ষে অমঙ্গল হিসাবে মনে হয়েছে। অমঙ্গল মনে হয়েছে কেন? অমঙ্গল এ ব্যাপারে সরকার অনেক আইনি ব্যবস্থা প্রণয়ন করেছে এবং সেই ব্যবস্থা থেকে যাতে খারাপ অবস্থা থেকে সমাজকে যাতে রক্ষা করা যায় তার জন্য চেষ্টা চালিয়ে গেছে সরকার। কিন্তু 1994 সালে প্রি কনসেপশন আর প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্টের আকারে একটি নতুন আউটপুট নীতি নিয়েছিল। ওটাকে আমরা বলছি আউটপুট। সরকার নিয়ে এসেছিল আউটপুট নীতি নিয়ে এসেছিল। এই নীতি সমাজ কি যা দেখিয়েছিল চোখে আঙুল দিয়ে, যে এরকম উদ্বেগজনক অবস্থা কন্যা সন্তানের সংখ্যায় পুরুষ সন্তানের থেকে, সেই ব্যাপারটা যখন দেখা দিয়েছিল, যখন উদ্বেগ, তখন সেটা ডিমান্ড ছিল। সরকার এটা নিয়ে আউটপুট হিসাবে এই সমস্ত আইন প্রণয়ন করেছিল। প্রি কনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্টের আকারে আউটপুট বা নীতি নিয়ে এসেছিল। এই নীতি বা আইনে জন্মের আগে শিশুর লিঙ্গ নির্ধারণ করার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সরকার কন্যা শিশুর মর্যাদা উন্নয়নের জন্য সাথে সাথে আরো অনেক কিছু প্রোগ্রাম নিয়ে এসছে, যেমন বিভিন্ন সামাজিক যেমন কি বিভিন্ন স্কিম, সেগুলো আমরা একে একে বলছি। এগুলো অনেকে আমরা জানি। রাষ্ট্রীয় মহিলা কোষ 1993 সালে নিয়ে এসছে। ধনলক্ষ্মী স্কিম 2008 সালে। মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম 2009 সালে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা 2010 সাল। মাতৃবন্দনা যোজনা 2010 সালে। বেটি বাঁচাও, এই আগেকার সরকারের আমলে। পরে আমরা যেগুলো এখন আলোচনা করছি সেগুলো হচ্ছে বর্তমান যে সরকার চালু তাদের আমলে এগুলো, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও 2015 সালে। সুকন্যা সমৃদ্ধি যোজনা 2000, এটা একটা ডিপোজিট স্কিম কন্যা সন্তানদের জন্য। বেটি বাঁচাও বেটি পড়াও এদের উন্নতির জন্য। সিবিএসসি উড়ান স্কিম 2018 সালে। সিবিএসসির একটা উড়ান স্কিম নিয়ে এসছে 1918 সালে। এগুলো সবই কন্যা সন্তানের জন্য। তাছাড়া এমন সব আরো প্রকল্প আমরা নিয়ে এসেছি। তো সামাজিক পরিকল্পনার মাধ্যমেই তৃণমূল পর্যায়ে সামাজিক নীতি বাস্তবায়ন করা হয়। রাজনীতিতে মহিলাদের মূলধারায় আনার জন্য আমরা 1973, 1974-এ সাংবিধানিক সংশোধনীর আকারে রূপ দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমরা পঞ্চায়েত এবং সমস্ত স্থানীয় সংস্থাগুলির মহিলা প্রার্থীদের 1/3 সংরক্ষণের ব্যবস্থা করি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সামাজিক সহযোগিতার কারণে। দেশের প্রায় অর্ধেক জনসাধারণের জন্য একটি উন্নত সমাজ গঠনের লক্ষ্যে অগ্রসর হওয়া গেছে সামাজিক সহযোগিতার জন্য। তো এছাড়া অনেক রকম কাজকর্ম আমরা করেছি। মডেল, সিস্টেম মডেল এই ইউনিটে আমরা ব্যাখ্যা করলাম, যাতে বিভিন্ন সমাজ নীতি পাবলিক পলিসিতে নেওয়া হয়ে থাকে। তবে আজ আমরা এখানে ইউনিটের পড়া শেষ করলাম সময়ভাবে। তো ভবিষ্যতে ইউনিটটির অন্য অংশ, যেমন ভারতের বিভিন্ন সামাজিক নীতি এবং এই ইউনিটের উপসংহার পরবর্তী ইউনিট পড়ার সময় আমরা আলোচনা করব। ততক্ষণে ধন্যবাদ, নমস্কার।